হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার, ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? এই তো স্যার, আছে আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ ভালো। সো আমাদের তো আরো স্টুডেন্ট আসবে, আমরা একটু 5টা মিনিট ওয়েট করি। 5টা মিনিট ওয়েট করার পর তারপর হচ্ছে আমরা শুরু করি নাকি? ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। হুম হুম। আর মান্না মান্না ভাই তো সাথে আছে, সমস্যা নেই। আর দেন। হ্যাঁ হ্যাঁ। আর কালকে কি আল্লাহ দরকার? তাহলে সোহাগ আমার সাথে দেন। তাহলে সোহাগ বসো না। হ্যাঁ। আচ্ছা।
আর আপনি থাকতেছেন কে বুঝলাম না কি কামে? ওকে, সো হচ্ছে আমরা শুরু করে দেই। বাকি সবাই কই? স্যাররা বাকিরা সবাই কোথায়? হ্যালো। জি, শুনতে পাচ্ছি স্যার। জি জি স্যার, বাকি সবাই কোথায়? আমরা কি করে বলবো স্যার? আল্লাহ, আপনাদের ফ্রেন্ড সার্কেল আপনারা জানেন না? আমরা সবাই অনলাইনে আছি স্যার, আচ্ছা কারণ আচ্ছা। আমরা তো ফিজিক্যালি কেউ কারোর সাথে লিংক না। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা হচ্ছে আস্তে ধীরে শুরু করতে থাকি, যেহেতু আজকে আমাদের মোস্ট অফ দ্য টপিকই হচ্ছে থিওরিটিক্যাল টপিক কভার হবে। সো আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে শুরু করে দিই। মিনওয়াইল যারা আসবেন ওরা তো আসলেন। ওকে। আচ্ছা, সো সজীব স্যার হচ্ছে লিভ নিতে চাচ্ছেন। ওকে স্যার, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা, সো আমাদের মূলত আজকে যে টপিকটা স্টার্ট হবে, আমরা বলেছিলাম এই টপিকটার নামটা কি? এই টপিকটার নামটা হচ্ছে গিয়ে ইউটিউব, তাই না? এবং আমরা এটাও বলেছিলাম যে আমরা আজকে হচ্ছে ইউটিউবের ক্লাস করব, এবং হচ্ছে আমরা ইউটিউবে মূলত হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ক্লাস হচ্ছে একটা, বাকি দুইটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এবং আমি আপনাদেরকে আরো বলেছিলাম বাকি যে দুইটা ক্লাস থাকবে এর মধ্যে একটা ক্লাসে আমি আপনাদেরকে বোনাস কিছু ভিডিও এডিটিং এর ব্যাপার স্যাপার দেখাবো। ওকে, ওয়েল, সো হচ্ছে গিয়ে আমরা যদি শুরু করি, ফার্স্ট অফ অল ইউটিউব এই নামটার সাথে পরিচিত নাই কে কে বলেন? আমরা সবাই পরিচিত আছি নাকি ইউটিউব? টেকনিক্যালি আমরা সবাই ইউটিউব নামটার সাথে পরিচিত, তাই না? আচ্ছা, সো এখন এই ইউটিউবটা, আচ্ছা একটু একটা ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। ওয়েল, সো এই ইউটিউবটা যখন আমরা প্রথম দেখি তখন আসলে একটা সময়, এখন যেরকম আমরা খুব স্মুথলি দেখতে পাই, এতটা স্মুথলি একটা সময় ছিল না। আমরা জানি সবার আগে ইউটিউবে প্রথম প্রবলেম কি ছিল? বাফারিং। বাট গ্র্যাজুয়ালি এখন যেহেতু আমরা প্রত্যেকটা কাজের জন্য মোটামুটি ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট, সো এই ইউটিউব কিন্তু টাইম টু টাইম একটা রেভুলেশন ক্রিয়েট হয়েছে, বা এটা একটা অপটিমাইজেশনের কাজও কিন্তু হয়েছে, তাই না? সো এখন এই ইউটিউবে যখন আপনি কোনো কাজ করতে যাবেন, লাইক এই ইউটিউব নিয়ে আমরা কি কি দেখবো? ইউটিউব নিয়ে আজকে আমরা দেখবো ইউটিউবের কিছু রুলস এন্ড রেগুলেশন। দেন নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে আপনি ইউটিউবে একটা ওয়েবসাইট তৈরি করবেন, দ্যাট মিনস একটা চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেটাকে আপনি কাস্টমাইজ করবেন। এর পাশাপাশি আমরা দেখবো কিভাবে আপনি ইউটিউবে একটা ভিডিও এসইও করবেন। সো আমি যদি একটু ফাইবারে যাই, ইউটিউবে সবচেয়ে বেশি কোন কাজটা অ্যাভেলেবেল আছে এইটা যদি একটু দেখাই, দেখেন ইউটিউবে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল কিন্তু ইউটিউবে ভিডিও এসইও করা। লাইক আপনার একটা ইউটিউবে হয়তোবা চ্যানেল আছে, আপনি কিন্তু ডেফিনেটলি চাবেন সেই চ্যানেলটাকে, সেই ভিডিওগুলোকে র্যাঙ্কে আনতে চাবেন না? সো এই কাজটাই কিন্তু সবচেয়ে বেশি ইউটিউবের মধ্যে, ইউটিউব ভিডিও এসইও যেটাকে আমরা বলে থাকি, ইউটিউব ভিডিও এসইও। দেখেন অলমোস্ট 81,272 সার্ভিস অ্যাভেলেবেল আছে ইউটিউবে। সো ইউটিউবে কিন্তু ভিডিও এসইও পার্টটা সবচেয়ে বেশি। ওকে, সো এই কারণে হচ্ছে এই ইউটিউবের মধ্যে আমরা টোটাল কনসেন্ট্রেট করব হচ্ছে ইউটিউব ভিডিও এসইওর দিকে, বিকজ এই কাজটা হচ্ছে মোটামুটি আমাদের সবচেয়ে বেশি অ্যাভেলেবেল থাকে। এখন ভিডিও এসইও কি খুব কঠিন কিছু না, খুবই সহজ কিছু বিষয়। এই সহজ কিছু বিষয় যদি আমরা করতে পারি তাহলে কিন্তু মোটামুটি ফাইবারে আমরা একটা কাজ করতে পারবো। সো ওয়েল, আসেন এই ইউটিউবে তো অ্যাকাউন্ট করা বা হচ্ছে গিয়ে ভিডিও এসইও করা এগুলো তো সবকিছু পরের স্টেপ। ফার্স্টে কোন কাজটা করতে হবে আমাদেরকে? ফার্স্ট হচ্ছে আমাদেরকে ইউটিউবের কিছু রুলস এন্ড রেগুলেশন জানতে হবে। এগুলো যদি আমরা মোটামুটি জানি তাহলে ইউটিউবে আমাদের ভয়ের যে কাজটা থাকে সেটা হচ্ছে ইউটিউবে বারবার কপিরাইট আইনার আওতায় পড়া, এই ঝামেলাটা আমাদেরকে পড়তে হবে না। কিংবা একটা চ্যানেল তৈরি করলেও আমার চ্যানেলটা একদমই শেষ হয়ে যাবে না বা ভ্যানিশ হয়ে যাবে না, এই টাইপের কোনো ঝামেলার মধ্যে আমাদেরকে পড়তে হবে না। সো আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন। ওকে, সো ইউটিউব কমিউনিটি গাইডলাইন লিখে যদি আপনি সার্চ করেন, আপনি এইখানে হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনটা পেয়ে যাবেন। এবং এইখানে দেখবেন এই কমিউনিটি গাইডলাইনটা মূলত 1, 2, 3 এবং 4 এই 4টা অংশে ভাগ করা আছে, যেখানে একদম সর্বনিম্ন, দ্যাট মিনস আপনি যদি এই কাজগুলা করেন
পাবেন, সেখান থেকে শুরু করে সর্বোচ্চ শাস্তির পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। কিছু কিছু জায়গায় আপনাকে ইউটিউব একাধিকবার সুযোগ দিবে, কিছু কিছু জায়গায় ইউটিউব আপনাকে কখনোই সুযোগ দিবে না, বরঞ্চ আপনি যদি এটা করেন তাহলে সাথে সাথে হচ্ছে আপনার চ্যানেলটাকে ব্লক করে ফেলা হবে। ওকে, সো এই রুলস গুলোর মূলত কারণটা কি, এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি খুব সহজেই ইউটিউবে একটা চ্যানেল ওপেন করতে পারবেন এবং হচ্ছে চ্যানেলের এসইও যে কাজগুলো সেই কাজগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে, সো আসেন আমরা ফার্স্ট যে রুলসটা আমরা দেখবো সেটা হচ্ছে স্পাম এন্ড ডিসেপটিভ প্র্যাকটিস। দ্যাট মিন্স এই জিনিসটা হচ্ছে আপনি যদি ইউটিউবে করেন তাহলে আপনাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, লাইক আপনি একাধিকবার সুযোগ পেয়ে থাকবেন। সো ফার্স্ট অফ অল আমি যদি দেখি স্পাম এন্ড ডিসেপটিভ প্র্যাকটিস, এর মধ্যে প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফেক এঙ্গেজমেন্ট। আচ্ছা, আপনাদের কি মনে হয় ফেক এঙ্গেজমেন্ট মানে কি, বলেন তো আমাকে একটু। ফেক ইনফরমেশন দাও একটা সাইটের ব্যাপারে। ফেক ইনফরমেশন দাও, ভেরি গুড। সো আমি যদি আজকে একটু ইউটিউবে চলে যাই, ইউটিউবে গিয়ে মনে করেন আমি একটা জিনিস লিখলাম ডায়নাসোর ইন রিয়েল লাইফ, ফর এক্সাম্পল আমি এই জিনিসটা লিখলাম, ঠিক আছে। সো দেখেন এইখানে কিন্তু বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে, তাই না, বেশ কিছু ডায়নোসরের ভিডিও দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমাকে ডায়নোসর দেখতে হয় কোথায় যাব বলেন, ফার্স্ট বা সেকেন্ড ভিডিওতে, কোথায় যাবেন যে ডায়নোসর দেখতে হলে? ভিডিওস গুলোতে। আমার মনে হয় ডায়নোসর দেখতে হলে আমরা শুধুমাত্র চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি ছাড়া আর কোথাও যাওয়ার কিন্তু সুযোগ নাই, আছে কি? আর কিন্তু সুযোগ আমাদের নাই। কিন্তু দেখেন এখানে প্রথমেই যে ভিডিওটা আছে সেই ভিডিওতে কি বলেছে, 10 ডাইনোসরস কট ইন রিয়েল লাইফ, মানে এরকম 10টা ইভেন্ট যেখানে কিনা ডাইনোসরকে আপনারা খুঁজে পাচ্ছেন বা ডাইনোসর আছে। সো এই ভিডিওটা যদি আমি একটু ক্লিক করি তাহলে আমি কি কি দেখতে পাবো, দেখেন পুরো ভিডিওটাই যখন আসবে আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে, ওকে সবার আগে অ্যাড চলে আসে, একটু অ্যাডটা আমরা স্কিপ করে নেই, স্কিপ অ্যাড, ওকে ফাইন। সো আমরা যদি একটু অ্যাডভার্টাইজমেন্ট মানে ভিডিওটা দেখি, দেখেন এখানে কিন্তু দেখা যাবে হয় কখনো ন্যাশনাল জিওগ্রাফির, আস্তে আস্তে আমরা একটু মিউট করি। সো দেখেন কখনো কিন্তু আপনারা দেখতে পাবেন ন্যাশনাল জিওগ্রাফির ডকুমেন্টারি, কখনো দেখতে পারবেন ডায়নোসরের যে অ্যানিমেটেড ফিল্মটা আছে সেটা, এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যামথ, বাট কোথাও কিন্তু অরিজিনালি ডায়নোসর দেখাচ্ছে না, যে অরিজিনাল লাইফে আপনি ডায়নোসর দেখতে পাচ্ছেন এরকম কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, দেখাচ্ছে কি এরকম কিন্তু কিছু দেখা যাচ্ছে না, তাই না? সো দিস ইজ কল্ড কাইন্ড অফ ফেক এঙ্গেজমেন্ট, যেখানে আপনি কি না ফেক ডেটা দিয়ে আপনি একটা এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, কিংবা ফেক ডেটা দিয়ে আপনি মূলত ট্রাফিক গ্যাদার করতে চাচ্ছেন। সো এই ধরনের কাজ যদি আপনি করেন আপনাকে 3টা সুযোগ দেওয়া হবে। কয়টা সুযোগ, কয়টা সুযোগ? 3টা স্যার। 3টা। এখন 3টা সুযোগ দেওয়া হবে তার মানে এই না স্যার যে আমি প্রতি স্টেপে একবার করে করব, ব্যাপারটা কিন্তু এরকম হবে না। ফার্স্ট অফ অল আপনি যদি এই ধরনের কাজ করেন, কেউ যদি রিপোর্ট করে, লাইক এখন বলতে পারেন স্যার এই ধরনের তো অ্যাভেলেবেল ভিডিও আছে কিন্তু ওগুলা কেন কোনো শাস্তি দেওয়া হয় না? এই ধরনের অ্যাভেলেবেল ভিডিও আছে, শাস্তি দেওয়া হয় না কারণ আমরা কেউ এই রিপোর্ট অপশনে গিয়ে রিপোর্টটা করি না। আপনি যদি রিপোর্ট অপশনে গিয়ে রিপোর্ট করেন দেখবেন এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে, তখন ইউটিউব আপনার এই ভিডিওটা ওর নিজের যে ডেটাবেস আছে সেই ডেটাবেসে নিয়ে নেবে, এবং ডেটাবেসে নেওয়ার পর যে ঘটনাটা ঘটবে, আপনার এই ভিডিওটাকে যদি রিপোর্ট করা হয় তাহলে ফার্স্ট অফ অল আপনাকে প্রথমত 93 দিনের জন্য সাসপেন্ড করা হবে। কয় দিনের জন্য? 93 দিনের জন্য। এরপর যদি আপনি এই ইয়েটা যদি না সরান, মানে ভিডিওটা যদি ডিলিট না করেন, তাহলে আপনাকে উইটার জন্য উই সাসপেনশন শেষ করে আবার 36 দিনের জন্য সাসপেন্ড করা হবে। কত দিনের জন্য? 36। 36। এরপরও যদি আপনি একই কাজ করতে থাকেন তাহলে আপনাকে আরো 14 দিনের জন্য বা 14 ঘন্টার জন্য সাসপেন্ড করা হবে। কতক্ষণের জন্য? 14 ঘন্টা। এরপরও যদি আপনি ওই ভিডিও না সরান তাহলে কি ইউটিউবের আর আপনাকে সুযোগ দেওয়া উচিত? আর কি সুযোগ দেওয়া উচিত? আর কিন্তু ইউটিউবের আপনাকে সুযোগ দেওয়া উচিত না। সো তখন ইউটিউব আপনাকে পুরোপুরি ভাবে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দেবে। বুঝতে পেরেছি স্যার। স্যার? বুঝতে পেরেছি। জি। ওকে, সো এখন এই যে এই
পানিশমেন্ট দেওয়াটাকে, এইটাকে আমরা বলে থাকি ইউটিউবের ভাষায় স্ট্রাইক। কি বলি এটাকে? স্ট্রাইক। স্ট্রাইক হয় দুই ধরনের, একটা হচ্ছে হার্ড স্ট্রাইক বা ইউটিউবের অ্যাজ পার রুলস অনুযায়ী স্ট্রাইক, আর একটা হচ্ছে সফট স্ট্রাইক। এখন হার্ড স্ট্রাইক কিরকম আর সফট স্ট্রাইক কিরকম, যদি ইউটিউব কখনো মনে করে আপনি যেটা করছেন এটা আপনি শুধরে নিতে পারবেন, তখন আপনাকে যে স্ট্রাইকটা দেওয়া হবে সেই স্ট্রাইকে আপনার নিচে কথাটা বলে দেওয়া হবে যে দিস স্ট্রাইক ইজ নট আন্ডার স্ট্রাইক পলিসি। কি বলে দেওয়া হবে? দিস স্ট্রাইক ইজ নট আন্ডার স্ট্রাইক পলিসি। সো তখন কিন্তু আপনাকে আর এটা নিয়ে খুব একটা বেশি চিন্তা করতে হবে না, জাস্ট কন্টেন্টটা ডিলিট করে দিলে আপনি বিপদ মুক্ত। কিন্তু যদি ইউটিউব এই কথাটা বলে দেয় যে দিস ইজ স্ট্রাইক পলিসি অ্যান্ড ইট উইল এফেক্ট অন ইউর মনিটাইজেশন পলিসি, তখন কিন্তু আসলে ব্যাপারটা আপনার জন্য খুবই বিপজ্জনক। এখন কথা হচ্ছে স্যার এই যে স্ট্রাইকটা দিল, এই স্ট্রাইকটা কোথায় আসবে? এই স্ট্রাইকটা আসবে মূলত আমাদের যে ইমেইলটা আছে সেই ইমেইলের মধ্যে। ওকে, বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, সো ফেক এঙ্গেজমেন্টটা বুঝতে পেরেছি। এখন আমাদের দেশে আমরা মূলত নিজেদের সজ্ঞানে অজ্ঞানে বা অবচেতন মনে ফেক এঙ্গেজমেন্টটা একটু বেশি করে থাকি। লাইক আমরা এই ধরনের টাইটেল দেখি না, যেখানে টাইটেলে বলে যায় কি করলো অমুক, ভিতরে গিয়ে দেখি ভিডিওর কন্টেন্টই অন্যরকম, তাই না? সো এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে সাধারণত আপনার স্ট্রাইক হওয়ার পসিবিলিটিস একটু বেশি থাকে। ওকে, সো এর পরের যে বিষয়টা থাকে তার নাম হচ্ছে ইমপারসোনেশন। ইমপারসোনেশন মানে কি? ইমপারসোনেশন মানে হচ্ছে লুক এলাইক কিংবা দেখতে একই রকম। আচ্ছা, আমরা আরএনআর কে কারা কারা চিনি বলেন তো একটু? আই থিংক সবারই চেনা উচিত বা সবাই চিনি। আরএনআর চিনি না এমন কেউ আছে? আরএনআর কে চিনি না এরকম কেউ আছে? আচ্ছা, কেউ নেই, তার মানে কি সবাই চিনি আরএনআর কে? হ্যালো, 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 হ্যালো। Hello. হ্যালো, আমায় শুনতে পাচ্ছেন? Yes, sir. এই শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, আই এম রিয়েলি সরি, মাঝখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল এখানে, সো এটার জন্য একটু প্রবলেম হয়েছিল। ওকে, জাস্ট আমাকে একটু একটা মিনিট সময় দেন, হ্যাঁ?
ওকে, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। সো আমরা ফেক এঙ্গেজমেন্টটা বলেছিলাম, তাই না? সো ফেক এঙ্গেজমেন্টটা কি সবাই ক্লিয়ার? ফেক এঙ্গেজমেন্ট, জি ক্লিয়ার। আচ্ছা। সো ফেক এঙ্গেজমেন্টের পরেই আমাদের কাছে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে ইমপারসোনেশন। এখন এই প্রথম দুইটা জিনিস আমাদের দেশে স্পেশালি আমরা নিজেদের ইচ্ছে বা অনিচ্ছে খুব বেশি করে থাকি। দ্বিতীয়টা কি? ইমপারসোনেশন। আচ্ছা, আমরা আরএনআর কে কারা কারা চিনি? আরএনআর, আরএনআর সবাই চিনি না আমরা? ওনার ভিডিও সবাই দেখেছি আমরা? হ্যালো, না স্যার দেখিনি। কেউ দেখি নাই? জি স্যার দেখেছি। আচ্ছা, সো একটু দেখেন আরএনআর এর ভিডিওগুলো যদি আমি যে কোনো একটা ওপেন করি, দেখবেন ওনার ভিডিওতে যখন হচ্ছে উনি আরেকজনের কন্টেন্ট ইউজ করছে, তাই না? দেখা যাচ্ছে বিভিন্ন মুভির ছোট ছোট ক্লিপ বলেন বা বিভিন্ন নাটকের ছোট ছোট ক্লিপ কিন্তু উনি ওনার এক একটা ভিডিওতে ইউজ করছে। সো এই যে যেমন দেখেন এখানে হিউজ জ্যাকম্যানকে উনি ইউজ করেছে, কিছুক্ষণ পর আবার উনি আসছে, তাই না? সো এইটাকে ইমপারসোনেশনটাকে একটু আপনাকে টেকনিক্যালি ইউজ করতে হবে। ইমপারসোনেশন মানে কি? দেখতে অনেকটা একই রকম। মানে আপনি যখন আরেকজনের থেকে কন্টেন্ট নিচ্ছেন, কন্টেন্ট নিলে কি আমরা কপিরাইট ইস্যুতে পড়ি না? ডেফিনেটলি আমরা কপিরাইট ইস্যুতে পড়ি। তাহলে আরএনআর কেন কপিরাইট ইস্যুতে পড়ছে না? কারণ এই ইমপারসোনেশন একটা রুলস আছে। ইউটিউবের কারেন্ট আপডেট অনুযায়ী আপনি যখন এরকম ভাবে বিভিন্ন মুভির ক্লিপস নিবেন, বিভিন্ন স্টিল ইমেজ নিবেন, বা হচ্ছে অন্য মুভি থেকে বিভিন্ন ধরনের এই ধরনের সিন নিবেন, ইউটিউবের রুলস হচ্ছে আপনি সর্বোচ্চ 13 সেকেন্ড এই সিনটা ইউজ করতে পারবেন। কতক্ষণ? 13 সেকেন্ড। তারপর আপনাকে একবার নিজেকে দেখাতে হবে, তারপর যদি আপনি চান স্টিল পিকচার ইউজ করতে পারেন, আবার হচ্ছে আপনি আরেকজনের থেকে সিন নিতে পারেন। এইটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি একইভাবে কপিরাইট ইস্যুর আন্ডারে পড়ে যাবেন। বুঝতে পেরেছি? জি বুঝতে পেরেছি? জি ইয়েস। তাহলে তাহলে এখন যখন আমরা আরেকজনের থেকে ভিডিও নিব, কতক্ষণ নিব সর্বোচ্চ? 13 সেকেন্ড। 13 13 সেকেন্ড। সেকেন্ড। এখন আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে, লাইক আমি একটা ফার্স্ট এন্ড ফিউরিয়াস এর রোস্টিং ভিডিও করেছিলাম। সো ওইটা আমি ইউটিউবে আপলোড করতে পারিনি। ইউটিউবে আপলোড করার পর আমি মোটামুটি 12 থেকে 17টার মতো স্ট্রাইক পাইছি, যেটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে ভিডিও আপলোডের ক্লাসে বা হচ্ছে ভিডিও এডিটিং এর ক্লাসে। দেন আমাকে বাধ্য হয়ে ফেসবুকে আপলোড করতে হয়। সো ওইখানে কিন্তু আমি ইউটিউবের রুলসটাই কিন্তু মেনেছিলাম, 13 সেকেন্ডে কিন্তু আমি ব্যাপারটা রেখেছিলাম। বাট এইখানে একটা বিষয় আছে, আমি একটু আগে একটা কথা বলেছিলাম সর্বোচ্চ 13 সেকেন্ড, তাই না? দ্যাট মিনস সবচেয়ে সেফ সাইড হচ্ছে আপনি যদি 7 থেকে 10 সেকেন্ড নেন, এর বেশি যদি আপনি নেন ওই তাহলেও কিন্তু স্ট্রাইকের পসিবিলিটিসটা থেকে যায়। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তো তাহলে যদি আমি একটা ভিডিও নেই তাহলে হচ্ছে কতক্ষণ কাট ফুটেজটা নিব? এটাকে আমরা বলে থাকি কাট ফুটেজ বা ইনসার্ট। কি বলে থাকি? কাট ফুটেজ বা ইনসার্ট। সো কতক্ষণে নিব? সর্বোচ্চ হচ্ছে 7 থেকে 10 সেকেন্ড, যদি আমরা সেফ প্যাসেজে থাকতে চাই। ওকে, জি স্যার। সো এরপর হচ্ছে দেখেন একটু আমি মিউট করে দিলাম, হেডফোনের সাউন্ড আসতেছে। আপনি আবার যখন কথা বলবেন আনমিউট করে কথা বলবেন, সমস্যা নেই। এরপর দেখেন এক্সটার্নাল লিংকস। এই এক্সটার্নাল লিংকস আরেকটা, এখানে দেখেন আরেকটা জিনিস আছে, স্প্যাম এন্ড ডিসেপ্টিভ প্র্যাকটিস এন্ড স্ক্যামস। এই দুইটা জিনিস একই, মূলত হচ্ছে একটা আরেকটার আপডেটেড ভার্সন। এখন আমরা তো সবাই এসইও করেছি, তাই না? এসইওর মধ্যে দুইটা ভার্সন ছিল না? একটা ছিল ব্ল্যাক হেড এসইও আর একটা ছিল হোয়াইট হেড এসইও, নাকি? ব্ল্যাক হেড এসইও এন্ড হচ্ছে হোয়াইট হেড এসইও। সিমিলারলি আমাদের বাস্তব জীবনে হ্যাকার এই শব্দটার সাথে তো আমরা সবাই পরিচিত না? এখন এইখানেও কিন্তু দুই ধরনের হ্যাকার থাকে, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। এখন যারা হোয়াইট হ্যাট হ্যাকার থাকে তারা আসলে মূলত নর্মাল হ্যাকার যেটাকে আমরা বলে থাকি। এখন যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার থাকে তাদের থেকে কিন্তু বাঁচাটা আসলেই টাফ। কেন? কারণ ব্ল্যাক হ্যাট হ্যাকার সে মূলত আপনাকে হ্যাক করে, আপনার কোনো সোশ্যাল সাইটকে না। এখন কথা হচ্ছে এই ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কিভাবে হ্যাক করে? এই দেখেন, এই যে একটা ভিডিও, এই ভিডিওর নিচে কি আমরা অনেক ধরনের লিঙ্ক দিয়ে থাকি না? এই যেমন দেখেন এইটা একটা লিঙ্ক, এইটা একটা লিঙ্ক, এইটা একটা লিঙ্ক, এরকম আমরা অনেক ধরনের লিঙ্ক দেই না? সো যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার ওরা করে কি, এখানে একটা ফিশিং লিঙ্ক দেয়। ফিশিং লিঙ্ক কি? ফিশিং লিঙ্ক হচ্ছে অনেকটা স্পাম লিঙ্কের মতো। লাইক কিছুদিন আগে, গত বছর আমরা সবাই মোটামুটি স্বপ্নে শপিং করেছি, তাই না? আমাদের সবার ফেসবুকে একটা কথা চলে গিয়েছিল না, যে স্বপ্নে যদি আপনি শপিং করেন তাহলে হচ্ছে 50% ডিসকাউন্ট, মনে আছে? জি মনে আছে।
এখন এইগুলাকে বলা হয় মূলত স্পাম লিংক। এগুলোর মাধ্যমে কি করা হয়, আপনার একটা ইউটিউব আইডি কিংবা একটা ফেসবুক আইডি কে দুর্বল করে তোলা হয়, যাতে করে যে কেউ যখন চাবে তখনই যাতে হ্যাক করতে পারে। ওকে, সো এইরকম লিংক যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাইক এখানে কিছু কিছু রুলস আছে যেগুলোর জন্য কিনা আপনার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। সো এইরকম লিংক যদি আপনি দেন তাহলে শুধু যে আপনার ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে তা না, বরং এর পাশাপাশি আপনার বিরুদ্ধে আপনার দেশের সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, বিষয়টা স্যার ক্লিয়ার না। ক্লিয়ার না? আচ্ছা, দেখেন আমরা যখন ভিডিও দিব তখন আমরা দেখব প্রত্যেকটা ভিডিওর এসইওর কিছু শর্ত রয়েছে। এরকমই একটা শর্ত হচ্ছে লিংক দেওয়া। সো এখন যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার ওরা করে কি, ফিশিং লিংক দেয়। লাইক এই যে এই লিংকটা আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করলে দেখা যাবে কি সাথে সাথে আপনার পুরো পিসি হ্যাক হয়ে গিয়েছে, পিসি হ্যাক হয়ে গিয়েছে। এবং পিসি হ্যাক হয়ে গেলে কি হবে, তখন হচ্ছে গিয়ে আপনার এই ইউটিউব অ্যাকাউন্ট ওর আন্ডারে চলে যাবে, আপনার পিসিতে আপনার যত ফাইলস আছে সবকিছু ওর আন্ডারে চলে যাবে। সো এখন ইউটিউব যেটা বলে, আপনি যদি এই টাইপের কোনো লিংক এই ভিডিওর নিচে দেন, এরপর যদি কেউ আপনার নামে রিপোর্ট করে, তাহলে শুধু যে আপনার ইউটিউব অ্যাকাউন্ট বাদ হবে তাই না, আপনার বিরুদ্ধে দেশের সাইবার অ্যাক্ট অনুযায়ী যে ব্যবস্থা আছে আইনে, সেই ব্যবস্থাও নেওয়া হবে। এটা যদি আমি দিই সেক্ষেত্রে মানে এই লিঙ্কটা কি নিজেরাই দেয়? নিজেরাই দেয়, রাইট রাইট। এখন কারণ কি আচ্ছা। নিজেরাই দেয়, কারণ কি যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার ওদের কিন্তু আপনি জীবনে ধরতে পারবেন না। দেখা যাবে কোন একটা অফিসের সিইও, কোন একটা অফিসের এইচআর, অথবা আপনাকে যিনি পড়াচ্ছে, হতে পারে আমিও একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার, হতে পারি যদিও আমি না। সো হতে পারে আমিও একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার। সো ব্ল্যাক হ্যাট হ্যাকারদের আসলে নর্মালি ট্রেস করাটা খুব মুশকিল হয়ে যায়। ওরা হচ্ছে এইসব হ্যাকিং টুলস বলেন বা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের হ্যাকিং ডিভাইস বলেন, এর মাধ্যমে হচ্ছে আমাদের সোশ্যাল সাইট, আমাদের লাইফ পর্যন্ত হ্যাক করে। লাইক এরকম একটা ব্ল্যাক হ্যাট হ্যাকারের ঘটনা কিন্তু আমাদের লাইফে উঠে এসেছিল। আমরা সবাই এডওয়ার্ড স্নোডেনের নাম শুনেছিলাম। জি শুনেছিলাম। সো এডওয়ার্ড স্নোডেন কিন্তু এরকমই একটা ঘটনা আমাদেরকে বলেছিল যে আমেরিকাতে একটা টেকনোলজি ছিল, যেই টেকনোলজি কিনা আপনার বাসায় যে টিভি আছে বা যে কম্পিউটার আছে বা যে মোবাইল ফোন আছে সেখানে সেই চিপসেটটা ফিট করা ছিল, এবং আপনার টিভিটা যদি বন্ধও থাকে তাহলেও আপনি বাসায় বসে কি কি করছেন সেটা কিন্তু এফবিআই দেখতে পেত। আমরা সবাই তো এই ঘটনাটা জানি, তাই না? 2014 সালে যখন উইকিলিক্স প্রথম এই রিপোর্টটা প্রদান করে। সো এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু মূলত ব্ল্যাক হ্যাট হ্যাকারদের অ্যাক্টিভিটিস, ওদের অ্যাক্টিভিটিস গুলো সাধারণত এরকম থাকে। ঠিক আছে, সো যারা আমরা এডওয়ার্ড স্নোডেনকে চিনি না তারা তো এখন তো চিনার সুযোগ খুব কম, যেহেতু ওর মোস্ট অফ দ্য ডকুমেন্টারি গুলো রিমুভ করে দেওয়া হয়েছে। অ্যাটলিস্ট আমরা মুভি তো সবাই দেখি, তাই না? সো স্নোডেন নামে একটা মুভি আছে, এই মুভিটাও যদি আপনি দেখেন মোটামুটি ব্ল্যাক হ্যাট হ্যাকার সম্বন্ধে একটা ভালো আইডিয়া আপনার তৈরি হয়ে যাবে। ওকে, সো এখন বুঝতে পেরেছি স্যার এই বিষয়টা। আমার একটা কোশ্চেন ছিল এই হ্যাঁ বিষয়টা বলেন নিয়ে। বলেন স্যার। আমি আমার লিংক দিব, সেক্ষেত্রে তো অন্য কেউ এই লিংকে কোনো কিছু করতে পারবে না, বাট আমি যদি নিজের থেকে কোনো স্প্যাম দিই সেক্ষেত্রে তো আমি সেক্ষেত্রে স্ট্রাইক খাবো। রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ। এখন মনে করেন কেউ একজন এসে কি করলো, ও এই যে এই জায়গাগুলোতে আপনাকে ফিশিং লিংক দিয়ে গেল, ওইটার দায়ভার কিন্তু আর আপনার না, ওইটার সমস্যা কিন্তু আপনার না, কিন্তু আপনি যদি ভিডিওর এখানে দেন ওইটার দায়ভার হচ্ছে আপনার উপর বর্তাবে। বুঝতে পেরেছি স্যার? বুঝতে পারছি। ওকে স্যার। আচ্ছা, সো এর পাশাপাশি এই দুইটা নিয়ম নতুন আসছে। এটা হচ্ছে আসলে এইখানে করার থেকে আমরা যখন ভিডিও এসইও করব তখন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্টে ভুল ভিডিও রাখলে আমি কিন্তু আপনাকে রিপোর্ট করতে পারবো। লাইক কি, আপনার একটা রান্নার চ্যানেল আছে, রান্নার চ্যানেলের নাম হচ্ছে আর রান্নার চ্যানেলের মধ্যে আপনার একটা প্লে লিস্ট আছে যেখানে আপনি আলুর ভর্তা রাখেন। সো ওই প্লে লিস্টের নামই হচ্ছে আলুর ভর্তা। এখন আমি কি জানি আপনার চ্যানেলে আলুর ভর্তা প্লে লিস্টে গেলে আমি আলুর ভর্তার রেসিপি দেখতে পাবো না? জি স্যার। এটাই তো দেখতে পারার কথা নাকি? হ্যাঁ। এখন আমি কি দেখলাম, ওইখানে হচ্ছে ওই প্লে লিস্টের ভিতরে সব ভিডিও হচ্ছে কিরকম, কিভাবে আপনি কেএফসির মতো ক্রিস্পি চিকেন ফ্রাই বানাতে পারেন। তার মানে কি, ভুল প্লে লিস্টে ভুল ভিডিও রাখা হয়েছে না? এখন আমি কিন্তু আপনাকে চাইলে রিপোর্ট করতে পারি। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আর এডিশনাল পাবলিক রিপোর্ট করতে পারবে। পাবলিক রিপোর্ট করতে পারবে, রাইট। সো এই কারণে বলা হয় আপনি যখন প্লেলিস্ট মেনটেন করবেন খুব ওয়েল ডেকোরেটেড ওয়েতে একটা প্লেলিস্ট রাখতে। কেন? কারণ আমরা প্লেলিস্টটা রাখি মূলত আমার যারা ইউজার আছে, নট সাবস্ক্রাইবার। কারা? যারা ইউজার আছে তারা যাতে একটা কমফোর্ট জোন আমার এই চ্যানেলে এসে ক্রিয়েট করতে পারে। আচ্ছা, তাহলে বলেন তো ইউজার আর সাবস্ক্রাইবারের মধ্যে পার্থক্যটা কি?
ইউজার এন্ড সাবস্ক্রাইবার পার্থক্যটা কি? সাবস্ক্রাইব তো যারা সাবস্ক্রাইব করে তারা, আর ইউজার Right. হচ্ছে যারা নরমালি দেখে, just Exactly. আর কোনো সাবস্ক্রাইব করে না। এক্স্যাক্টলি। সো আমার সাবস্ক্রাইবারদের নিয়ে আমার টেনশন নাই, এখানে আমার টেনশনটা মূলত কাকে নিয়ে? আমার ইউজার ইউজার ঠিক আছে, ওকে ফাইন। এর পাশাপাশি আরো কিছু এডিশনাল পলিসিস আছে, যেরকম হচ্ছে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল ওপেন করলেন, 6 মাসের মধ্যে আপনি কোনো প্রকার ভিডিও দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব কমিউনিটি থেকে আস্তে আস্তে ডেড ঘোষণা করা হবে। এখন ডেড ঘোষণা হলে কি হবে? ইউটিউব বাদ হয়ে যাবে না, অ্যাকচুয়ালি বাদ হবে না, বাট যে বিষয়টা হবে যে আপনার ওই চ্যানেলের রিচ একটু কমে যাবে। তারপর হচ্ছে আপনার চ্যানেলের বাড়ানোর জন্য যদি প্রপারলি এসইও না করেন, তাহলে মানুষজনের কাছে সহজে পৌঁছাবে না, এই বিষয়গুলো ঘটবে। ঠিক আছে, সো একটা বিষয় মাথায় রাখবেন, ডেফিনেটলি আপনি যখন চ্যানেল আপলোড করবেন, যদি এগুলো আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব, সো যখন আপনি চ্যানেল তৈরি করবেন, অবশ্যই অবশ্যই আপনাকে সেই চ্যানেলের কিন্তু কন্টিনিউয়াস বেসিসে ভিডিও প্রমোট করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। আমাদের ভিডিও এডিটিংটা দেখাবেন না? হ্যাঁ, এটা আমি নেক্সট দিন দেখাবো স্যার, আজকে দেখাবো না, কারণ আজকে আমাদের একটা মিটিং আছে একটু পর। হ্যাঁ, সো এই কারণে হচ্ছে আজকে আমি শর্ট জিনিসটাই শেষ করছি, আর হচ্ছে আপনাদের যেদিন ভিডিও এসইওর ক্লাসটা করাবো আমি, ওই দিন হচ্ছে ভিডিও এডিটিংটা সহ দেখিয়ে দেবো। ঠিক আছে স্যার। ওকে ওকে স্যার। সো এই ছিল আমাদের মোটামুটি স্প্যাম এন্ড ডিসেপটিভ প্র্যাকটিস। এরপর মানে এখন থেকে আমরা যেসব বিষয়গুলো দেখব, সেগুলো যদি আপনি করেন, তাহলে আপনি কিন্তু আর কোনো সেকেন্ড চান্স পাবেন না, আপনাকে সাথে সাথে ব্লক করে দেওয়া হবে এবং আপনার চ্যানেল বের করে দেওয়া হবে। সো এরপরেই যে বিষয়টা আসে, আমরা নাম শুনি দেখতে পাচ্ছি কি, সেনসিটিভ কন্টেন্ট। এইবার একটু আমাদের ছোটবেলায় ফেরত যাই। আমরা ছোটবেলায় যখন খাবার খেতে চাইতাম না, তখন কি করা হতো? ভয় দেখাইতো। ভয় দেখাইতো। আচ্ছা, আরো অনেকে আছে ডিরেক্টলি মাইট, তাই না? যখন একটু বয়স হওয়ার পরও আপনি খাবার খেতে চেতেন না, ডিরেক্টলি মাইট। কিন্তু এখন যদি আপনি খাবার খেতে নাও চান, মানে এই বয়সে আপনি খাবার খেতে না চাইলে কেউ কিছু করবে না, মানে এখনকার যারা পিচ্ছি বাচ্চা আছে, তারা যদি খাবার খেতে না চায়, তাহলে কি তাদের সামনে ইউটিউব খুলে দেওয়া হয় না? জি। আচ্ছা, ইউটিউব খুলে দেওয়া হয়। কেন খুলে দেওয়া হয়? কারণ এখন কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ইউটিউবে চ্যানেল বের হয়ে গেছে, তাই না? সো যেহেতু বাচ্চাদের জন্য চ্যানেল বের হয়ে গিয়েছে, তার মানে এইটাও বুঝতে হবে রিস্ক কিন্তু এখানে ইনভলভ আছে। কিরকম? প্রথমেই দেখেন এখানে বলা হয়েছে কি, চাইল্ড সেফটি। চাইল্ড সেফটির কথা কেন বলা হয়েছে? কারণ আপনি যখন বাচ্চাদের জন্য একটা চ্যানেল ওপেন করবেন, সেখানে আপনি কিছু বিষয় কখনোই দেখাতে পারবেন না। ফার্স্ট অফ অল, অ্যাডাল্ট কন্টেন্ট। সেকেন্ডলি, কোন প্রকার রক্তপাত দেখাতে পারবেন না। থার্ডলি, কেউ মারা গিয়েছে বা কোনো মৃত্যু হয়েছে এরকম কিছু দেখাতে পারবেন না। এখন আমরা সবাই তো ছোটবেলায় টম এন্ড জেরি দেখেছি, টম এন্ড জেরি দেখেছি না? জি স্যার। আচ্ছা, একটু আমাকে বলেন তো, কখনো কি আমরা এরকম দেখেছি যে টম ছাদের থেকে পড়ে মারা গিয়েছে? নো। তো কখনো না। কিন্তু টম মারা যায় না। কি হয়েছে? হয় টমের হচ্ছে গিয়ে চ্যাপ্টা হয়ে গেছে, বা স্টিকারের মতো একদম মিশে গিয়েছে, আবার ওইখান থেকে মোটামুটি টম দাঁড়িয়ে গিয়েছে। সো এইটা কেন? কারণ টম এন্ড জেরি কিন্তু দেখেই হচ্ছে বাচ্চারা বেশি। আবার আপনি যদি একটু লায়ন কিং এর কথা দেখেন, লায়ন কিং এ কিন্তু মৃত্যু দেখানো হয়েছে না? কেন? কারণ লায়ন কিংটা যখন শুরু হয়, তখনই কিন্তু একটা ডিসক্লেইমার দিয়ে দেয় কি, যে এটা একটা PG-13 বা PG-18, যেটাকে আমরা বলে থাকি প্যারেন্টাল গাইডেন্স, যে 13 বছরের নিচে যদি কেউ এটা দেখে, তাহলে এইটার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দায়ী কে থাকবে? প্যারেন্টস নিজে। ওকে, সো আপনি ডেফিনেটলি যদি বাচ্চাদের কন্টেন্ট নিয়ে কোনো প্রকার চ্যানেল তৈরি করেন, আপনি ওখানে কি কি দেখাতে পারবেন না? অ্যাডাল্ট কন্টেন্ট দেখাতে পারবেন না, মৃত্যু দেখাতে পারবেন না, এবং আরো একটা বিষয় বলেছিলাম, সেটা কি? রক্তপাত দেখাতে পারবেন না। বুঝতে পেরেছি? জি। ওকে ফাইন। সো এরপরে যে বিষয়টা আসতেছে, সেটা হচ্ছে মোটামুটি আমাদের সবার জীবনে ঘটে গেছে। সো এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, কারা কারা আছেন যারা ইউটিউবে তামিল মুভি দেখেন? আমি নিজেও দেখি। আমি দেখি। আমি দেখি। আমিও দেখি। ওকে, সো আমরা যারা যারা তামিল মুভি দেখি, আমাদের কিন্তু জীবনের সবচেয়ে বড় হতাশা কি? মনে করেন আমি এখানে লিখে সার্চ করলাম RRR ফুল মুভি, এইটা যখন দেখবো, দেখবেন যে আপনি পাবেন না এরকম কোনো কিছু নাই, তাই না? দেখেন ফুল মুভি অলরেডি চলে আসছে, যদিও এটা এখনো রিলিজই পায়নি, কিন্তু মেইন ঘটনাটা কি, থাম্বনেইলে আছে RRR, ভিতরে গেলে আমি দেখবো কি, অন্য আরেকটা মুভি, তাই না? সো এই যে এই ধরনের ঘটনাগুলা, রাইট, এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় থাম্বনেইল কিংবা থাম্বনেইল কাস্টমাইজেশন, এবং এই টাইপের ঘটনাগুলো হচ্ছে ইউটিউবের সবচেয়ে বেশি অপরাধ। লাইক এই ধরনের। ওয়ালাইকুম আসসালাম স্যার।
আমি এইমাত্র কেবল জয়েন করলাম, বিদ্যুতের কারণে ঢুকতে আচ্ছা পারিনি। আচ্ছা আচ্ছা স্যার, আপনি তাহলে একটু মানে এখন এগুলো বোঝেন, আর আগেরটা একটু ভিডিও দেখে নেন, ভিডিওটা দেখলে যদি কোনোটা না বোঝেন তখন আমি আবার বুঝিয়ে দিই। জি, একটা কোশ্চেন ছিল স্যার, একটা কোশ্চেন। বলেন। এই আমাদের আজকে ক্লাস চলতেছে তো, ইউটিউব ক্লাস না হ্যাঁ হ্যাঁ স্যার? ইউটিউবে কি আমি নিজের জন্য কাজ করতে পারবো, সেইভাবে কি দেখানো হ্যাঁ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটাই দুইটাই থাকবে, দুইটাই থ্যাংক থাকবে। ইউ, ঠিক থ্যাংক আছে, ইউ, থ্যাংক ওকে। সো এই থাম্বনেলটা নিয়ে যেটা বলছিলাম, এটার মূল কাজটাকে, এটা হচ্ছে থাম্বনেল কাস্টমাইজেশন। এখন এই কাস্টমাইজেশনটা লাইক আপনি একটা থাম্বনেল তৈরি করলেন। থাম্বনেল কি? এই যে উপরে যে স্টিল পিকচারটা আছে, এটা কি বলা হয়? কি থাম্বনেল। এখন এই থাম্বনেলে যদি আপনি এরকম কিছু রাখেন যেটা কিনা আপনার ভিডিওতে নাই, এবং কেউ যদি রিপোর্ট করে, লাইক যারা এই ভিডিওটা দেখছে তারা যদি রিপোর্ট করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে। হাই রিপিট, সাথে সাথে আপনার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হবে। ইভেন আমরা কিন্তু এই থাম্বনেল তৈরি করা দেখব, ভিডিও এসইও ক্লাসে আমরা তৈরি করা দেখব স্যার। একটা কোয়েশ্চেন, হ্যাঁ। দেখি একজন রিপোর্ট করলে বন্ধ হবে নাকি দুই তিনজন রিপোর্ট করলে বন্ধ হয়ে যাবে, কারণ রিপোর্টটা যদি যুক্তিসঙ্গত হয়। ফর এক্সাম্পল, আমি আপনার একটা ভিডিওতে রিপোর্ট করলাম, এখন রিপোর্টটা করার সাথে সাথে কিন্তু ইউটিউব এটাকে বন্ধ করবে না। ইউটিউব আগে এটা ওর ডেটাবেজে নেবে, ডেটাবেজে নেওয়ার পর এই ভিডিওটাকে ওরা অ্যানালাইসিস করবে যে যেই রিপোর্টটা আমার নামে করা হলো, এই রিপোর্টটা কি আসলে সত্যি নাকি মিথ্যা। এন্ড দেন যদি দেখা হয় যে না, রিপোর্টটা সত্যি, তাহলেই হচ্ছে আপনার এই চ্যানেলটাকে সাথে সাথে ওরা বন্ধ করে দেবে। ওকে। সো কখনোই একটা বিষয় মাথায় রাখবেন, আপনার ভিডিওতে আর কিছু থাকুক আর না থাকুক, থাম্বনেল নিয়ে কখনোই ভুল কাজ করা যাবে না। ইভেন আমরা যখন থাম্বনেল তৈরি করব, আমরা তখন একটা বিষয় জানবো। লাইক আমাদের সবার মনে একটা কোশ্চেন থাকে না, স্যার কি করলে আমার ভিডিওতে বেশি করে ভিউ আসবে? সো এইটা আমরা এসইও ক্লাসে দেখবো যে জাস্ট তিনটা কাজ যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে। এবং এই তিনটা কাজের মধ্যে একটা হচ্ছে অবশ্যই থাম্বনেল। তো তার মানে এটুকু শুধুমাত্র মাথায় রাখেন, যেহেতু আজকে আমাদের বেসিক ক্লাস, সো এতটুকু শুধু মাথায় রাখেন যে যদি আমার থাম্বনেইলে কোনো প্রকার গন্ডগোল থাকে, তাহলে কিন্তু আমার পুরো ইউটিউব চ্যানেল বলেন, ইউটিউব কমিউনিটি বলেন, ইউটিউব ভিডিও বলেন, প্রত্যেকটার উপরে এটার ইম্প্যাক্ট আসবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এইবার আসি নুডিটি এন্ড সেক্সুয়াল কন্টেন্ট। এটা আমরা নাম শুনেই বুঝতে পারছি কি, আমি কোন প্রকার 18+ কন্টেন্ট আমার ভিডিওতে রাখতে পারবো না বা চ্যানেলে রাখতে পারবো না। এখন আমরা এক্স এর অ্যাড দেখছি না, বডি স্প্রে দিলে কি হয়, চারপাশ থেকে অনেকগুলো মেয়ে চলে আসে, তাই না? সো এই টাইপের অ্যাড অনেকে ভিডিওতে দেয়। সো এই টাইপের ভিডিও যদি আপনি ইউটিউবে রাখেন, তাও কিন্তু আপনি অনেক সময় স্ট্রাইক পেতে পারেন। তাহলে স্যার কি করতে হবে? তাহলে যেই কাজটা করতে হবে মূলত, আপনার এখানে একটা ওরা গাইডলাইন দিয়ে দিয়েছে, এবং ওরা বলে দিয়েছে আপনি কোন পার্ট পর্যন্ত বডির এক্সপোজ করতে পারবেন। এই গাইডলাইন অনুযায়ী আপনাকে এটা মেনটেন করতে হবে। তারপর এই ধরনের ভিডিও যদি আপলোড করেন, তাহলে আপনার একটা এইজ রেস্ট্রিক্টেড চার্ট ওরা বলে দিয়েছে, যে কোন কোন জায়গায় আপনাকে ব্লার করতে হবে। এবং ভিডিও আপলোডের সময় দেখবো আমাদের এখানে দুটো অপশন আসবে, যে আমার এই ভিডিওটা কি কিডসদের জন্য নাকি কিডসদের জন্য না। এবং কিডসদের জন্য যদি আমি বলে দেই, তাহলে এটাও আমাকে বলে দিতে হবে কত বছর থেকে কত বছরের কিডসদের জন্য। সো সেক্ষেত্রে এই ধরনের রেস্ট্রিকশন গুলো আপনাকে মেনটেন করতে হবে। বাট আমার সাজেশন যদি আপনি বলেন, তাহলে আমি সাজেশন দিব এই ধরনের কন্টেন্ট আপলোড করা থেকে বিরত থাকাটাই বেটার। আদারওয়াইজ যে কোনো আপডেটে আপনার চ্যানেল কিন্তু হারিয়ে যেতে পারে। ওকে। আচ্ছা, এরপর আসতেছে কি সুইসাইড এন্ড সেলফ হার্ম। ওকে, সো সবাই একটু 2018 সালে ফেরত যাই। ব্লু হোয়েল, এই গেমটার কথা মনে আছে সবার? জি স্যার। জি ভাইয়া। কি হতো এই গেমটাতে? সুইসাইড পর্যন্ত চলে গেছে। সুইসাইড পর্যন্ত চলে যেত, তাই না? সো গেমের এক পর্যায়ে আমরা সুইসাইড করে ফেলতাম। সো দেখেন, ইউটিউবের এই রুলস গুলা কিন্তু একটা লম্বা সময়ের পর আসছে। লাইক আমেরিকার বাজেট সিস্টেমে খুব একটা খারাপ সিস্টেম আছে। সিস্টেমটা কি, যখনই ওদের বাজেট ডিফিসিয়েন্সি দেখা দেয়, আমরা তো সবাই বাজেট ডিফিসিয়েন্সি বুঝি নাকি, ঘাটতি। যখনই বাজেট ডিফিসিয়েন্সি দেখা দেয়, তখনই ওরা ফেসবুক কিংবা ইউটিউব কিংবা টুইটার এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে ওরা করে কি, আপনার জরিমানা করার ট্রাই করে। কারণ কি, কারণ এইসব প্রতিষ্ঠান থেকে ওরা জানে জরিমানা করলে অর্থ পাবে, এবং বিশাল পরিমাণে জরিমানা। সো এরকমই একটা বিষয় ছিল হচ্ছে আপনার সুইসাইড এন্ড সেলফ হার্ম। লাইক ব্লু হোয়েল গেমটাতে আপনার 35 নম্বর স্টেজ ছিল যখন আপনাকে আপনার ক্ষতি করতে হতো, এবং সেটা ইউটিউবের চ্যানেলে এসে। এবং তখনও কিন্তু ফেসবুক লাইভ অত বেশি আসেনি। সো 50 নম্বর স্টেজে ছিল আপনাকে সুইসাইড করতে হতো ইউটিউবের লাইভে এসে।
সো এই ধরনের ঘটনার পর কিন্তু ইউটিউবকে প্রচুর পরিমাণে জরিমানা গুনতে হয়। এই কারণে ইউটিউব এই ধরনের নিয়ম করে দিয়েছে যে আপনি চাইলে সুইসাইড করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব মূল্যবোধ, এটা নিয়ে আমরা কোনো প্রকার দ্বিমতে যাব না। বাট একটা বিষয় মাথায় রাখবেন, আপনি ভাই আমার প্ল্যাটফর্মে এসে কোনো প্রকার সুইসাইড করতে পারবেন না। বুঝতে পেরেছি? জি স্যার। এখন সুইসাইড করার পর তো চ্যানেল গেলেও যা, চ্যানেল থাকলেও তা। সো ওইটা নিয়ে ইউটিউবার কিছু বলে নাই, বাট হচ্ছে গিয়ে মোটামুটি বলে দিয়েছে আপনি আমার চ্যানেলে এসে কোনো প্রকার সুইসাইড বা নিজেকে ইনজুর করতে পারবেন না। ওকে, এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ভালগার ল্যাঙ্গুয়েজ। এইটার প্রতি আমার ন্যূনতম ভরসা নাই। ইউটিউব বলেছে আপনি যদি ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তাহলে আপনার চ্যানেলকে ওরা সরিয়ে দিবে, কিন্তু এটার উপর আমার ন্যূনতম ভরসা নাই একটা কারণে, কারণ যেহেতু ক্যারিমিনাতে এখন পর্যন্ত ওর ইউটিউব চ্যানেল রাখতে পারছে, তার মানে আসলে কতটা এটা আসলে যুক্তিসঙ্গত এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। ক্যারিমিনাটাকে আমরা সবাই চিনি না? জি স্যার চিনি। ওকে, সো একটু পরে ক্যারিমিনাতির বিষয়টা আসবে। ওকে, আচ্ছা এইবার আসেন তাহলে এই এই পার্টটা সবাই ক্লিয়ার, সেনসিটিভ কন্টেন্ট জি সবাই স্যার। ক্লিয়ার? ওকে, জি ভাই, সো clear। এইবার আসেন ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট। এই জায়গাতে মূলত কি এইখানে হচ্ছে একটু রিস্ক টেকিং বিষয়গুলো থাকে, লাইক যেসব বিষয় আপনার ডিরেক্টলি আপনার লাইফে ইম্প্যাক্ট করতে পারে। প্রথমে আসতেছে কি হ্যারাসমেন্ট এন্ড সাইবার বুলিং। এখন হ্যারাসমেন্টটা কি এটা তো আমরা জানি, বুলি করাও আমরা জানি, কাউকে অপমান করা। এখন সাইবার বুলিং এইটা কি, আমরা সবাই রোস্টিং ভিডিওর সাথে পরিচিত তাই না? জি স্যার। এই রোস্টিং ভিডিও কিন্তু কাইন্ড অফ সাইবার বুলিং। ওকে, এখন বলতে পারেন স্যার তাহলে তো আমাদের দেশে তাহসিনেশন করতেছে, কেরিমিনাতি করতেছে ইন্ডিয়াতে, সো সমস্যা কোথায়? একটু চিন্তা করে দেখেন, আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই, আমাদের এখানে টিকটকার আছেন কেউ? কেউ টিকটকার আছেন যারা টিকটক করেন? টিকটকার নাই না? নেই মনে স্যার। হয়। আপনারা তো মানে কারেন্ট ওয়ার্ল্ডের সাথেই পরিচয় হতে পারলেন না। আমি তো মনে করি, আমি ভাবতাম আমি মনে হয় একমাত্র পুরান যুগের মানুষ যাই কিনা টিকটক করি না, এখন দেখি আপনারাও টিকটক করেন না, তাহলে কেমন হবে বলেন? সো আমরা যদি করি না একটু বাট দেখি আমি। দেখি, হ্যাঁ এই আমিও মাঝে মধ্যে দেখি। আমি যখন খুব বেশি ফ্রাস্ট্রেটেড থাকি তখন আমি টিকটক দেখি। আমার মনে হয় মানুষ কত অদ্ভুত রকমের কাজ করতে পারে। সো একটু আমরা যদি পিছনের দিকে যাই, দেখেন কেরিমিনাতির সাথে কিন্তু টিকটকারদের একটা ওয়ার ছিল, মনে আছে সবার? জি 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 স্যার। তো ওই ওয়ারে কেরিমিনাতি কিন্তু আলী জাফর নামে একজন টিকটকারকে ডিরেক্ট রোস্ট করেছিল, যে টিকটকারদের কোনো কাজ নাই, টিকটকাররা বেকার, টিকটকাররা কন্টেন্ট তৈরি করতে পারে না, টিকটকাররা যেটা করে সেটাই কোনো কন্টেন্ট না। এরপর যে ঘটনাটা ঘটলো উইচ ওয়াজ প্রিটি মাচ ট্রু ইন ওয়ান সেন্স, যারা আমরা টিকটক করি না আমাদের দিক থেকে ট্রু, বাট ঘটনা যেটা ঘটলো টিকটকার পুরো কমিউনিটি কেরিমিনাতির বিরুদ্ধে অভিযোগ আনলো এই সাইবার বুলিং এ, যে কেরিমিনাতি কিনা ওদের নামে সাইবার বুলিং করছে। এই কারণে কেরিমিনাতির ভিডিওটা ঠিক দ্বিতীয় দিনেই স্ট্রাইক দিয়ে দেওয়া হলো, এবং কেরিমিনা থেকে একটা মেইল পাঠানো হলো যে আপনি হয়তোবা একজন ফেমাস ইউটিউবার, কিন্তু আপনি যদি এভাবে ডিরেক্ট কাউকে রোস্ট করেন কিংবা সাইবার বুলিং করেন তাহলে ইউটিউব থেকে আমরা আপনার চ্যানেলকে সরিয়ে দিতে বাধ্য হব। সো একটু চিন্তা করে দেখেন, রোস্টিং ভিডিওর কিন্তু দুই ধরনের ওয়ে আছে। ফার্স্ট অফ অল, আমাদের দেশে তাসিনেশন যেটা করে, ও কিন্তু কোনোদিন বলবে না এ ভালো এ খারাপ। একটু ওর কন্টেন্ট গুলো যদি দেখেন, কোনোদিন ও বলেছে সোলাইমান সুখন খারাপ? না না। ও কিন্তু বলছে সোলাইমান সুখন এই কাজ করে, সোলাইমান সুখন ওই কাজ করে। এখন ভালো না খারাপ সেটা কিন্তু ডিসাইড করি আমি বা আপনি, জি তাই স্যার। না? সো দিস ইজ দ্য ওয়ে অফ রোস্টিং। আপনি রোস্টিং করতে পারেন বাট ডিরেক্টলি কাউকে ব্লেম করতে পারবেন না। সে ভালো না খারাপ এটা ডিসাইড করবে কে? আপনার যারা ভিউয়ার বা যারা সাবস্ক্রাইবার আছে তারা। ওকে, সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আরো একটা বিষয়, আমরা সবাই প্র্যাঙ্ক ভিডিও সম্বন্ধে জানি তাই না? জি স্যার। আচ্ছা, একটা বিষয় একটু বলে রাখি আপনাদের জন্য, পৃথিবীতে আপনি যত ধরনের প্র্যাঙ্ক দেখবেন সব কিন্তু স্ক্রিপ্ট করা। ইভেন দো সবার আগের মূল যে ঘটনাটা করেছিল জালালস প্র্যাঙ্ক, এটা সম্বন্ধে আমরা সবাই জানি জালালস প্র্যাঙ্ক। স্যার। জি স্যার জানি। জালালকে কিন্তু জেলে যেতে হয়েছিল শুধুমাত্র এই প্র্যাঙ্কের কারণে, এবং তখনই এই রুলসটা নতুন আসে প্র্যাঙ্কের। এটা ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের দেশেও পুরো ওয়ার্ল্ডে এই ধরনের রুলস আছে। আপনি যদি কাউকে না জানিয়ে প্র্যাঙ্ক করেন তাহলে সে যদি আপনার বিরুদ্ধে মামলা করে, এবং সেটা যদি আপনি ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও দেন, সে যদি আপনার বিরুদ্ধে মামলা করে আপনার 6 মাসের কারাদণ্ড। আপনার প্র্যাঙ্কের কারণে সে যদি আংশিক বা শারীরিক ভাবে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার নির্দেশ আছে। বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, আচ্ছা এইবার আসেন
এরপর আসতেছে হচ্ছে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট। এটা কি, লাইক আপনি হচ্ছেন মনে করেন একজন স্টান্টম্যান। স্টান্টম্যান তো আমরা সবাই চিনি, বিভিন্ন মুভিতে দেখি, তাই না? সো স্টান্টম্যান হলে কি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে পারে না? জি স্যার। জাস্ট আপনি যখন ঝুঁকিপূর্ণ কাজগুলা করছেন তখন অবশ্যই নিচে বলে দিবেন দিস অ্যাকশন হ্যাজ বিন পারফর্ম বাই সামওয়ান হু ইজ এক্সপিরিয়েন্স, প্লিজ ডু নট ট্রাই দিস এট হোম অর স্কুল অর এনিহোয়ার। বুঝতে পেরেছি? বুঝে গিয়েছে? জি ভাইয়া। ওকে, এরপর আসতেছে হেট স্পিচ। হেট স্পিচ মানে কি, খুব সহজ বিষয়, আপনার দেওয়া ভাষণ বা আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করছেন এতে যাতে কারো ন্যাশনালিটি, সেক্স, জেন্ডার বা এই জাতীয় স্কিন টোন, এই টাইপের কোনো কিছুর মধ্যে যাতে কোনো প্রকার বিবাদ সৃষ্টি না হয়। ওকে, লাইক আমাদের দেশে মনে করেন হচ্ছে আপনি কারো স্কিন টোন নিয়ে কথা বলেন, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি হয়, আমরা নিজেরাও জানি না এটা কত বড় একটা অপরাধ। সো এই টাইপের কোনো বিষয় নিয়ে যদি আপনি ভিডিও করেন ইউটিউবে, আপনার তো চ্যানেল যাওয়ার পসিবিলিটিস আছেই, এর পাশাপাশি কিন্তু আপনার বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও ব্যবস্থা হতে পারে। বুঝতে পেরেছি? জি স্যার। জি ভাইয়া। ওকে, এরপর আছে ভায়োলেন্ট অর ক্রিমিনাল অর্গানাইজেশন। আপনি যে কোনো মানে ক্রিমিনাল অর্গানাইজেশনের সদস্য হতে পারেন, ভাই আপনি মাফিয়া সদস্য হতে পারেন বা যে কোনো জায়গার সদস্য হতে পারেন, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার, এটা নিয়ে কারো কোনো ঝামেলা নাই। কিন্তু আপনি আপনার ক্রিমিনাল অর্গানাইজেশনকে কখনোই ইউটিউবে এসে প্রমোট করতে কি পারবেন না। ওকে, আচ্ছা, এরপর আছে ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট। ওকে, আমরা ফ্রিল্যান্সিং সাংবাদিক সম্বন্ধে জানি। জি ভাইয়া জানি। আচ্ছা, ওনারা কি কাজ করে? ওনারা ভাই আসলে যে ওনার ফ্রিল্যান্স সাংবাদিকতা করে, ওনারা আসলে কোনো ডিরেক্টলি কোনো পত্রিকা নিউজ চ্যানেলের সাথে সংযুক্ত না, ওনারা রাইট, স্বাধীনভাবে করে। রাইট, এক্স্যাক্টলি। ইভেন দো এই যে হরতাল বা বিভিন্ন ধরনের মারামারি ফুটেজ গুলো বলেন, ওনারাই কিন্তু কালেক্ট করে, এরপর হচ্ছে বিভিন্ন জায়গায় ওনারা সেল করে। ওকে, সো এই যে যখন ওরা ভিডিও গুলো কালেক্ট করছে, মনে করেন ওনারা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের ভিডিও কালেক্ট করলো, এখন এই অ্যাক্সিডেন্টে কি একটু বিভৎস চিত্র থাকবে না? জি এখন এই চিত্র দেখে কিন্তু অনেকের কি হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে বা বিভিন্ন ধরনের রোগ হতে পারে। সো এই কারণে ইউটিউব যেটা বলে, আপনি যদি এই ধরনের কোনো ছবি বা ভিডিও আপনি যদি কখনো আপলোড করেন ইউটিউবে, অবশ্যই যেটা সবচেয়ে বিভৎস জায়গাটা থাকবে সেই জায়গাটা ব্লার করে দিবেন। কি করে দিবেন? ব্লার করে দিবেন। এখন এই ব্লার কিভাবে করবেন? ভিডিও এডিটিং এর সময় জাস্ট ব্লার ইফেক্টটা বসিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর এর পাশাপাশি আজকে আমাদের একদম শেষের দিকে আমরা চলে এসেছি, আরো দুইটা রুলস আছে, একটা হচ্ছে ফায়ার আর্মস আর একটা হচ্ছে সেল অফ ইলিগাল গুডস। লাইক আপনার অস্ত্রের ব্যবসা থাকতে পারে, তাই না? যদিও বাংলাদেশ অনুযায়ী অবৈধ, বাট আপনার থাকতেই তো পারে। সো এখন আপনি মনে করেন যে অস্ত্রের ব্যবসা যদি থাকে, এখন ভিডিও করবেন তো কিভাবে ভিডিও করবেন? বের হয়ে কি রাস্তায় একটা পাখি শিকার করে দিবেন বা একটা মানুষকে গুলি করে দিবেন যে হচ্ছে দেখি আমার অস্ত্রটা কত ভালো? নিশ্চয়ই না, তাই না? সো হচ্ছে কি, এই যে দেখেন এইখানে যে ভিডিওগুলো আছে, আপনাকে এই ধরনের মহড়া দিতে হলে সবসময় এরকম একটা জায়গা চুজ করতে হবে যেখানে কিনা কোনো প্রকার মানুষ থাকতে পারবে না, এটা একটা শুটিং রেঞ্জ হবে, এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার গুলি করার বা হচ্ছে ফায়ার আর্মস প্র্যাকটিসের জায়গা থাকবে। এক্স্যাক্টলি, জাস্ট টোটালি হচ্ছে কি, আমি যদি বলি শুটিং রেঞ্জ, একদম সিম্পলি একটা শুটিং রেঞ্জ থাকবে যেখানে আপনি এই ধরনের ভিডিও আপলোড করতে পারবেন। ওকে, আর হচ্ছে সেল অফ ইলিগাল অর রেগুলেটেড গুডস অর সার্ভিস। এই জিনিসটা আমাদের কাছে খুব পরিচিত। জ্বর হলে কি খায়? জ্বর হলে কি খায়? নাপা খায়। আচ্ছা, জ্বর হলে যে নাপাই খাওয়া লাগবে, এটা আপনাদের কে বলেছে? আপনাদের আমরাই জানি ভাইয়া। আমরা আসলে আমরাই জানি। আমাদের মাঝে কিন্তু আমরা ডাক্তার নাই, কিন্তু আমরা জানি জ্বর হলে নাপা খেতাম, তাই না? এখন আমাদের দেশে তো ব্লগারের অভাব নাই, তাই না? প্রচুর ব্লগার। এখন মনে করেন আপনি একটা জায়গায় এসে ডিরেক্টলি বললেন ভাই আমাকে অমুক কোম্পানির নাপা খেতে হবে, এইটা ভুলেও বলা যাবে না। শুধুমাত্র এই স্টেটমেন্টের জন্য আপনার পুরো ভিডিও কিন্তু বাদ হতে পারে। কেন? কারণ মেডিসিন হচ্ছে কি রেগুলেটেড গুডস, এগুলো হচ্ছে সরকার দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, তারপর টোব্যাকো, তারপর ওয়াইন বা হচ্ছে অ্যালকোহল, এই টাইপের কোনো কিছু আপনি ডিরেক্টলি কোনো ভিডিওতে প্রমোট করতে পারবেন না। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এরপর হচ্ছে মিস ইনফরমেশন। এটা আমি যদি খুব সহজভাবে বলি, মোট কথা কোভিড নিয়ে কোনো ইনফরমেশন যদি বাঁচতে চান, বোথ ইন, হয়তো আপনারা যখন ফেসবুকের ক্লাস করেছেন তখন তৃষা ম্যাম বলেছেন, বোথ ইন ফেসবুক অ্যান্ড ইউটিউব, নিজের চ্যানেল বা অ্যাকাউন্টটা বাঁচাতে হলে কখনোই কোভিড নিয়ে কোনো কথা বলবেন না। ওকে, জি স্যার বলেছিল, হ্যাঁ। ওকে, সো আমরা কি গাইডলাইনটা সবাই বুঝতে পেরেছি না?
গাইডলাইনটা সবাই বুঝতে পেরেছি? স্যার। আচ্ছা, সো আজকে আমি আর একটা টপিক নিয়ে কথা বলবো, যেহেতু আজকে আমাদের হাতে একটু সময় কম আছে, সো আর একটা টপিক নিয়ে একটু কথা বলবো আপনাদের। সেইটা হচ্ছে আমার ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের একটা করে ইউটিউব চ্যানেল থাকবে। আপনারা ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পান কারা কারা? আমি স্যার আমি আচ্ছা, ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো, মোটামুটি ইউটিউব সেক্টরটা শেষ করার পর ক্যামেরার সামনে লজ্জাটা আর থাকবে না। কেন? কারণ আপনাদের প্রত্যেকের বাধ্যতামূলক একটা করে ইউটিউব চ্যানেল থাকতে হবে, এবং সেই ইউটিউব চ্যানেলে আমরা অ্যাক্টিভিটিস করব। এখন কথা হচ্ছে স্যার, আমার কথা বলতে খুব লজ্জা লাগে, আমি বুঝি না কেমনে কথা বলবো, বুঝি না কেমনে শুরু করব, তাহলে কেন আমি একটা চ্যানেল খুলবো? একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, তাই না? সো ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে আপনি যদি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চান, তাহলে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে কিন্তু এই ইউটিউব। এখন আমাদের দেশে একটা সমস্যা আছে, আমাদের দেশে আমরা বুঝি কি, আমরা ইউটিউব মানে একটা জিনিসই বুঝি কি, ফুড ব্লগিং। ফুড ব্লগিং এর বাইরে আমরা কোনোদিনই যেতে পারি না। আমরা ইউটিউবে যেই যাই, আমাদের দেশে এখন ফুড ব্লগারের অভাব নেই, তাই না? সো জি রাইট এই জায়গাটা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। লাইক মোটো ব্লগারও আছে এখানে এই যে ভালো কাজগুলোই তো জায়গা পাচ্ছে না। মোটো ব্লগার বলেন, মোটো ব্লগারের সংখ্যা এখন একটু বেড়েছে, একটু বেড়েছে। মোটো ব্লগার আগে একদমই কম ছিল, এখন একটু বেড়েছে। লাইক অ্যাকশন ক্যাম বলেন বা এইসব জিনিসগুলো যখন একটু সহজলভ্য হয়েছে বা আমাদের একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে আসছে, তখন হচ্ছে মোটো ব্লগারের সংখ্যা বাড়ছে। তারপর আরো একটা জায়গা কিন্তু আমাদের এখনো খালি আছে, লাইক লাইফস্টাইল হ্যাক। এইটা নিয়ে আমি দেখলাম শুধুমাত্র একটা চ্যানেল বাদে আর কোনো চ্যানেল সেরকম ভাবে কাজ করে না। একটা ফর্মাল শার্ট পরবেন, এই ফর্মাল শার্টের সাথে আপনি কোন ধরনের প্যান্ট ইউজ করবেন, আপনি কোন ধরনের বেল্ট ইউজ করবেন, কোন ধরনের ঘড়ি ইউজ করবেন, ইন্ডিয়াতে এই একজন টাইপের বোধহয় এরকম কিন্তু করে, মেবি ওর নামটা ভুলে ইন্ডিয়াতে গেছি করে, আমি। আমাদের দেশে নাই তো। আমাদের দেশে শুধুমাত্র, আমি যদি ভুল না করে থাকি, লাইফস্টাইল হ্যাক, লাইফ হ্যাকস বা লাইফস্টাইল হ্যাক এই নামে একটা চ্যানেল আছে, ওই শুধুমাত্র কাজ করে। স্টাইল হান্ট, সরি স্টাইল হান্ট, স্টাইল হান্ট, স্টাইল হান্ট, ওই শুধুমাত্র আমাদের দেশে কাজ করে। এছাড়া আর কেউ নাই যারা কিনা কাজ করে। সো এই একটা ফিল্ড কিন্তু পুরা খালি, আপনারা চাইলে এই জিনিসটা নিয়েও কাজ করতে পারেন। তারপরে রান্নার জায়গা, অনেকে ভাবে যে স্যার আমি ছেলে, আমি কি রান্নার চ্যানেল খুলতে পারি? ডেফিনেটলি আপনি রান্নার চ্যানেল খুলতে পারেন, রান্না নিয়ে কোনো ছেলে মেয়ে নাই। ওকে, সো রান্নার চ্যানেলের জায়গাটা কিন্তু আমাদের দেশে খালি। কেন? কারণ যত ছোট ছোট চ্যানেল গুলো আছে, আমরা কিন্তু চ্যানেল এসইও এবং ভিডিও এসইও এগুলো না করার কারণে আমরা কিন্তু উপরে আসতে পারি না। সো ওই ফিল্ডটা কিন্তু এখনো পুরোপুরি খালি। আপনি কিন্তু চাইলে একটা রান্নার চ্যানেল ওপেন করতে পারেন। গার্ডেনিং বা বাগান করার নিয়ম, এইটার উপরও কিন্তু আমাদের কোনো চ্যানেল নাই, আপনি কিন্তু চাইলেই চ্যানেল তৈরি করতে পারেন। এর পাশাপাশি আরো একটা বিষয়, একটা সময় আমাদের খুব বেশি অভ্যাস ছিল বই পড়ার, তাই না? আমাদের মধ্যে কেউ আছেন যারা রেগুলার বেসিসে বই পড়েন? জি স্যার। বই পড়া, রেগুলার পড়ি না, কিন্তু পড়ি, মাঝে মধ্যে পড়ি। ওকে। সো দেখেন, এই যে বই পড়ার এই জায়গাটাও কিন্তু আমাদের দেশে কোনো বুক এক্সপ্লেনেশন জায়গা কিন্তু নাই। সো এই জায়গাটাও কিন্তু পুরা খালি। এবং আমাদের দেশের একটা বিষয় আমি জাস্ট আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আজকে জাস্ট ইউটিউবে নামেন, আপনাকে ঠিক যে গাইডলাইন গুলো ইনশাল্লাহ আমরা ক্লাসে দিব, এই গাইডলাইন গুলো যদি একটু ফলো আপের মধ্যে রাখেন, আপনি 1 বছরের মধ্যে আপনার চ্যানেল দ্বারা করাতে পারবেন। জাস্ট 1 ইয়ার আপনার চ্যানেল দ্বারা যাবে। আমার অনেক But- ইচ্ছা ইউটিউবিং করবো। হ্যাঁ, শর্ত একটাই। শর্তটা কি? প্রত্যেক সপ্তাহে, লাইক আমি নিজেও যদি বলেন, আমি নিজেও আলসেমি করে এই কাজটা করি না, আমার চ্যানেলটা এই কারণে একটা পর্যায়ে গিয়ে গ্রো করা বন্ধ করে দিছে। সেটা কি? সেটা হচ্ছে আপনাকে প্রত্যেক সপ্তাহে হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হবে। জাস্ট এই কাজটা যদি আপনি করতে পারেন, বাস আর কিছু আপনার চিন্তা করা লাগবে না, প্রত্যেক সপ্তাহে। এবং একটা বিষয় মাথায় রাখবেন, ইউটিউবিং এ আমাদের একটা মিসকনসেপশন আছে। মিসকনসেপশনটা কি? মিসকনসেপশনটা হচ্ছে, স্যার ইউটিউবিং করতে গেলে আমার একটা স্টুডিও সেট আপ করা লাগবে। এই জিনিসটা আমাদের মাঝে কাজ করে? জি স্যার। কাজ করে। এইটা হচ্ছে সবচেয়ে বড় মিসকনসেপ্ট। ট্রাস্ট মি, আপনার কোনো স্টুডিও সেটআপ লাগবে না, কোনো ডিএসএলআর ক্যামেরা লাগবে না। আমাদের যে ক্যামেরাটা আছে মোবাইলের, হ্যাঁ, সো মোবাইলের ক্যামেরাতে কি মোটামুটি আমাদের প্রত্যেকে 12 মেগাপিক্সেলের উপরে প্রত্যেকের ক্যামেরার পাওয়ার আছে না? জি স্যার। জি ভাই আছে। বাস ওটাই যথেষ্ট। স্যার আমি মিররলেস ক্যামেরা কিনেছি, গিম্বল কিনেছি, তাও আমার কাজ হয় না, আর হয় না। এইটাই আমি ভয় পেতেছিলাম যে সব ইকুইপমেন্ট একসাথে জোড়া করার পর তারপর আর কাজ করতে মনে চায় না। কাজ করা হয় না।
এইটা আমারও হয়, এটা আমারও হয় যে আমার ক্ষেত্রে এটাই হয়েছে, বাট আমি আপনাদেরকে বলবো ইভেন যারা আমার শুরু ইউটিউব চ্যানেল আছে, ভিউ আচ্ছা সাবস্ক্রাইবার খুবই কম, কিন্তু চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর ভিউ 10,000 8,000 করে। বাট আমি কাজ করি না, ওই দিন আমাকে মেইল দিছে, আমাকে হ্যাঁ হ্যাঁ, মানে ইউটিউব থেকে বের করে দিছে ওরা, আমাকে আর কোনো আল্লাহ ভিডিও দিতে আল্লাহ, দিবে না। এই যে এইটাই ছিল যে আমাদের যে আজকে আমরা শুরুর দিকে এডিশনাল পলিসিস পড়ছিলাম না, ওখানে কিন্তু এই কথাটাই ছিল, 6 মাসের বেশি যদি আপনি ইনএক্টিভ থাকেন ওরা কিন্তু আস্তে আস্তে বের করে দেবে। সো আপনি একদমই খুব কম আমি এটা বলতে ইনভেস্টমেন্ট। পারি? আর ভাইয়া, বলেন। ইউটিউবে কাজ করতে হলে কি ক্যানভা প্রো লাগবে থাম্বনেলটা ক্যানভা তৈরি করার প্রোটা, জন্য? হ্যাঁ ক্যানভা প্রোটা পেলে খুব ভালো, ও, কারণ ওটা কি আমার ওরা, আছে, আমি নিয়ে কাজ করি মোটামুটি। আচ্ছা আচ্ছা, ক্যানভা প্রোটা থাকলে খুবই ভালো। এটা মানে আমরা যখন থাম্বনেল তৈরি করব, আমি তো প্রোতে তৈরি করে আপনাদেরকে দেখাবো, দেখবেন যে বেশ জি কিছু জি জি প্রিমিয়াম টেমপ্লেট আছে, এগুলো আসলে জি জি প্রো ছাড়া ওরা দেয় না। জি 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 সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কি আমার এনিমেশন, এনিমেশন গুলো ওরা সবগুলো ভালো ভালো এনিমেশন গুলো প্রোর মধ্যে রেখে দেয়। জি জি সো এই জন্য প্রো থাকলে ভালো। এখন আমি যদি বলি যে একদমই কি কি নিয়ে শুরু করবেন, আপনার একটা মোবাইল ফোন আছে, এইবার বা- আপনার একটু একটা ভালো ভয়েস রেকর্ডিং করা লাগবে না? জি জি ভয়েস রেকর্ডিং, আচ্ছা, আমরা প্রতি মাসে অ্যাটলিস্ট 1500 টাকা রেস্টুরেন্টের পিছনে খরচ করি না, এরকম কয়জন আছে? সবাই করে ফেলি। সবাই করি। সো আপনি জাস্ট একটা বয়া মাইক্রোফোন কিনেন, আপনি যদি সিঙ্গেল চ্যানেলের কিনেন ওটা পড়বে 1000 টাকা, আপনি যদি ডুয়েল চ্যানেলের কিনেন তাহলে আপনার খরচ পড়বে 1500 টাকা। ওকে, থার্ড বিষয়টা আসি, ক্যানভা প্রোর প্রাইসটা কত? আপনার ক্যানভা প্রো 80 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত আছে, মানে এক একটা Monthly? ব্যাচে। না না, একবারে একবারে ও, কিনে ফেলবেন। এক বছরের জন্য আমি নিয়েছিলাম 150 টাকা নিয়েছিল আমার কাছে। তখন প্রাইস মনে হয় অনেক আপনি প্রথম কম। দিকে নিয়েছেন, আপনি প্রথম জি দিকে জি জি নিয়েছেন, প্রথম দিকে নিয়েছিলাম। এই কারণে একটু বেশি। সো আপনি একটু ফেসবুকে যদি ক্যানভা প্রো লিখে সার্চ করেন অনেক পেজ আছে, লাইক আমি নিয়েছিলাম হচ্ছে অলফ অফ ইন্টারনেট এই পেজ থেকে। সো এরকম অনেক পেজ আছে যারা আর কিনা আপনার ক্যানভা প্রো, ক্যানভা প্রো যে মানে ম্যাম যে দেখাইছিল যে ক্যানভা দিয়ে যে লোগো করা যায়, এটাই কি ওইটা না? এইটাই ওটা, রাইট, এইটাই ওটা, ওটা একটা দিয়ে সব কাজ করা যাবে, জাস্ট সব নট কাজ ফর করতে ইউটিউব। 100 টাকা রাইট। নেয় না? 100 টাকার মতো নেয়। এক এক জায়গায় এক এক রকম, মানে 80 থেকে শুরু হয় 120 পর্যন্ত আর কি, এক এক জায়গায় এক এক রকম। বুঝতে ভাইয়া, জি, আমরা কি কোনো ফ্রি ভিডিও মানে গেমিং রিলেটেড কোনো ফ্রি ভিডিও কোনো সাইট দিয়ে ডাউনলোড করে যদি ইউটিউব চ্যানেলে ছাড়ি? আমার একটা গেম রিলেটিভ ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ। আমি ওখানে সিপিএ মার্কেটিং করি, তো তো আমি মানে ভিডিও খুঁজে পাই না, কোন সাইডে ফ্রি ভিডিও নেবো, মানে ইংলিশ কন্টেন্ট। আচ্ছা, এরকম কিছু সাইট আছে, আমি দেখাবো আপনাদেরকে, পিক্সাবে আছে বা এরকম কিছু সাইট আছে। অবশ্যই আমার দেখাইলে আমার জন্য উপকার হয়। হ্যাঁ আমি দেখাবো, এগুলো দেখাবো, বাট একটা বিষয় মাথায় রাখবেন, ব্যাপারটা যেহেতু আমার নিজের চ্যানেলের, আরেকজনের কন্টেন্ট দিয়ে কিন্তু আগানো যাবে না, না, এই ওখানে তো জিনিসটা একটু মাথায় ভাইয়া, রাখবেন। ওখানে তো জাস্ট আমি শুধু ইয়ে করি, আমার মানে আমার ল্যান্ডিং মানে পেজটা আমি সেল শুধু করি। স্ট্রিমিং করেন নাকি? জি জি জি, আমার র্যাঙ্ক আসার আচ্ছা দরকার নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, বাট হচ্ছে কি একটু নিজের ভিডিও গুলো থাকলে হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, আসলে ওইভাবে ইংলিশ বলতে পারবো না তো, ওদের ফরেন দরকার নাই, আপনার ইংলিশ বলার দরকার নাই, আপনি খালি হালকা পাতলা রিয়াকশন দেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা আপনি আচ্ছা। যেহেতু গেমিং নিয়ে দিচ্ছেন, রিসেন্টলি দেখেন পিসির জন্য গড অফ ওয়ার আসছে, জি ঠিক আছে, জি জি সো আপনি ওইটা নিয়ে দেন, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট হালকা পাতলা রিয়াকশন দেন, বাকি সব গেমের ভয়েস দিয়ে চালায় দেন, কোনো সমস্যা রাইট। হবে না। ওকে, সো হচ্ছে ভাইয়া ইভেন ইভেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, লাইক আমরা সর্বোচ্চ কতক্ষণের ভিডিও দেখি? 11 ভাইয়া থেকে 18 মিনিট ম্যাক্সিমাম, একটু জাস্ট একটা মিনিট, হ্যাঁ এই দেখেন। এমনটাই। 10 মিনিট, এভারেজ 10 মিনিট। আচ্ছা, এইবার এই একটা ভিডিও আমি দেখাই, একটু দেখেন, 7 আওয়ার্স স্টাডি উইথ মি, হ্যাঁ, মার্ভস হচ্ছে এটা নিয়ে কাজ করে, একটু দেখেন তো ভিডিওটা কতক্ষণের? অনেক। অনেক বড়। 7 ঘন্টার ভিডিও জি। টোটাল, হ্যাঁ। এখন দেখেন তো ভিউ কত, ওরে সর্বনাশ, অনেক সাবস্ক্রাইবার তো, কত, অনেক তো। কেন অনেক, দেখে? এক্স্যাক্টলি। এইটা হচ্ছে কাইন্ড অফ চ্যালেঞ্জ, যে ও 7 ঘন্টা কাজ করবে, আপনাকে ওর সাথে থাকা লাগবে, আপনি কতক্ষণ থাকতে পারছেন, এইটাই হচ্ছে চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা। এইটাতে ওর বেনিফিট কি? এইটা তো ওর বেনিফিট না, ও মানুষজনকে আনতেছে, লাইক আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করি না, ফর এক্সাম্পল আমি একবার একটা চ্যালেঞ্জ করেছিলাম, আপনারা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন ভিডিওসে গেলে দেখতে পাবেন, সেটা হচ্ছে একটা স্টেক চ্যালেঞ্জ ছিল, 3.5 কেজি মাংস আপনাকে খাওয়া লাগবে 25 মিনিটের মধ্যে, আচ্ছা আচ্ছা যদি আচ্ছা। আপনি খেতে পারেন তাহলে হচ্ছে কি পুরোটাই ফ্রি। তো দেখেন এখানে কিন্তু কোনো বেনিফিট নেই, উল্টা আমার হেলথের ক্ষতি, বাট তারপরে কি চ্যালেঞ্জ, জাস্ট চ্যালেঞ্জ। আর ভাইয়া একটা কথা বলতে পারি, বল। ইউটিউব চ্যানেল আমি আমার র্যাঙ্ক কত দূর করালে এখান থেকে মোটামুটি কেমন আর্নিং আসে ফার্স্ট পর্যায়ে?
প্রথম দিকে আপনার আসবে হচ্ছে গিয়ে লাইক $25 $30 এরকম, এরপর আস্তে আস্তে বাড়বে। আর্নিংটা স্যার কত মানে কখন আসা শুরু হয়? এইটা হচ্ছে আপনি মনিটাইজেশন পাওয়ার পর, আমি এটাও দেখাবো আপনাদেরকে মনিটাইজেশন কত থেকে কত, কিভাবে নিনজা টেকনিক করে মনিটাইজেশন আনতে পারেন। তো এই বিষয়গুলো আমি দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। স্যার স্যার বলুন। ভালো স্যার। আর আমি ভাইয়া দুইটা প্রশ্ন করব। হুম ভাই আমি দুইটা প্রশ্ন করব। হুম হুম হুম। আচ্ছা এমন কি হয় যে আমি প্রপারলি মনিটাইজ ওই এসইও করার পরে চ্যানেল র্যাঙ্ক হয় না, এরকম কখনো হয়? হ্যাঁ হয়। প্রপারলি আমি এসইও করছি কিন্তু আমার চ্যানেল র্যাঙ্ক করে না, এরকম কোনো ঘটনা ঘটে হ্যাঁ কিনা? হবে, যদি আপনি কন্টেন্ট আপলোড না করেন, আচ্ছা কন্টেন্ট আপলোড কন্টেন্ট না করেন। না করলে হ্যাঁ, তারপর এই যে যেই গাইডলাইন গুলো আজকে আমরা দেখলাম, এই গাইডলাইন গুলো যদি আপনি মেনটেন না করেন তাহলেও হয়। কিন্তু ভাইয়া আমার আমার দেখা এক দুইটা চ্যানেল আছে, তারা আমার জানা মতনে তারা প্রপারলি এসইও করছে, তারপর কন্টেন্ট ভালো কন্টেন্ট ট্রাভেল ব্লগিং, তো এটা র্যাঙ্ক করে নাই, এটা কেন হতে পারে আনুমানিক? আচ্ছা, এইটা হতে পারে, দেখেন এসইওর দুইটা আছে, একটা হচ্ছে চ্যানেল এসইও, একটা হচ্ছে ভিডিও এসইও। এখন হতে পারে উনি চ্যানেল এসইও করেন নাই, তারপর ওই যে বলেছিলাম না আমার 3টা শর্ত থাকবে, 3টা শর্ত আমি জাস্ট আপনাদের এখন নাম বলে দিই, বাট এখন ওটা নিয়ে আপনাদের মাথায় ঢুকানো দরকার নেই, ওটা ঢুকাবো আমরা মাথায় ভিডিও এসইওর ক্লাসে। ওকে, শর্ত 3টা কি? এই যে আমার যে টাইটেলটা আছে না, আমার টাইটেল, এই যে আমার যে থাম্বনেইল, এবং এই যে আমার যে ডেসক্রিপশন, 3টার কথা সেম হতে হবে। দেখেন টাইটেল যেটা আছে, থাম্বনেইলেও একই কথা আছে না, আবার ডেসক্রিপশনে দেখবেন একই কথা আছে। সো মোটামুটি এই 3টা কাজ যদি আপনি করেন, তাহলে এসইও করার যে 11টা শর্ত আছে, সে 11টা শর্ত কাজে দিবে। এই 3টা জিনিস যদি আপনি ঠিক না করেন, তাহলে এসইওর যে 11টা শর্ত আছে, সে 11টা শর্ত কাজে দিবে না। ভাইয়া বুঝতে পেরেছেন? জি। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি তো একটা প্রশ্ন করছি, হুম। দ্বিতীয় প্রশ্ন হলো গিয়ে আমাদের যে আমরা যখন ভিডিও এডিটিং করব, ক্যানভাতে করব অথবা যেভাবেই করি, আমাদের মিনিমাম কনফিগারেশন কেমন থাকা লাগবে আমাদের ল্যাপটপ অথবা আমাদের পিসি? আচ্ছা, এইটা হচ্ছে আপনার মানে আমি যেটা ইউজ করি, হ্যাঁ আমি ওইটাই বলে দিই, এর থেকে যদি আপনি মানে হাই কনফিগারেশন নিতে পারেন সমস্যা নেই। সেটা হচ্ছে Core i5, 8 GB র্যাম, আর হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড থাকলে হচ্ছে ভালো। গ্রাফিক্স কার্ডটা থাকলে সুবিধা হয় কি, আমরা যেদিন ভিডিও এডিটিং করব, আমরা দেখবো আমরা তো প্রিমিয়ার প্রো দিয়ে করব, সো ওইখানে হচ্ছে রেন্ডারের একটা অপশন থাকে। সো আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে রেন্ডারটা খুব দ্রুত হয়, আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে একটু টাইম নেয়। মানে আর একটু যারা টাইম নেই কিন্তু সুন্দর হবে। কি প্রসেসর অথবা তার নিচে, তাদের কোনো সমস্যা হবে? Core i3 তে আসলে লেটেস্ট সফটওয়্যার গুলো ক্র্যাশ করে, সফটওয়্যার ক্র্যাশ করে। i5 হলে বেটার। আর এখন তো অনেক ছোট ছোট সফটওয়্যারও আছে, লাইক মোবাইলেও আপনি এডিটিং করতে পারেন, মোবাইলে এডিটিং গুলো আছে, আপনি যখন প্রফেশনাল লেভেলে এডিটিং করবেন তখন হচ্ছে ওগুলা লাগবে। স্যার এক্সট্রা কি গ্রাফিক্স কার্ড লাগবে? আমার তো i5 Extra? প্লাস হচ্ছে 8 GB র্যাম আছে। আচ্ছা, i5 কোন জেনারেশন? স্যার এটা হচ্ছে আপনার 5th জেনারেশন। আচ্ছা, 6 জেনারেশন, যেটা স্কাইল্যাক যদি আমি ভুল না করে থাকি। স্কাইল্যাকের মধ্যে ওই তো স্কাইল্যাকের মধ্যে হচ্ছে আপনার ইয়ে দিয়ে দেয়, ওদের যে ইন্টারনাল গ্রাফিক্সটা আছে ওটা যথেষ্ট পাওয়ারফুল। তাহলে আর এক্সট্রা লাগবে না, তাই তো? তাহলে এক্সট্রা আপাতত না হলেও চলবে। ওটা ভাইয়া কি আমাদের আপনার কি আপওয়ার্কের এইচপি? ক্লাস কবে শুরু হবে? হ্যাঁ এসপি। ও ফারাদ ভাইয়া ঠিক আছে, ওকে আমি একটু প্রেজেন্টটা দিয়ে নিই, যেহেতু আমার একটু মিটিং এর সময়টা হয়ে যাচ্ছে। ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার হ্যাঁ, একটা বলুন। কথা ছিল, বলেন, আমার বলেন। আপওয়ার্কের লাস্ট ক্লাস ক্লাসে আমাদের কবে হবে? আপওয়ার্কটা হচ্ছে একদম শেষে, একদম শেষে। স্যার লাস্ট স্যার ক্লাসে আপনি আমি তো নিবেন ছিল। তাই না? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে। স্যার বলুন। বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার লাস্ট ক্লাসে আমি প্রেজেন্ট ছিলাম, বাট নেটওয়ার্কের জন্য বারবার বের করে দিচ্ছিল, তো আমি প্রেজেন্ট দিতে বলেছিলাম, একটু চেক করে দেখেন প্রেজেন্ট দিয়েছেন কিনা। আচ্ছা আমি দেখছি। শিওর। দেয়া হয়েছিল। আমার মনে হয় এরকম হয়েছিল। হ্যাঁ দেওয়া হয়েছে, মানে আপনারা যারা যারা ছিলেন প্রত্যেকের প্রেজেন্ট হয়েছে লাস্ট ক্লাসে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। স্যার আমরা সবাই একটা এক্সাম দিয়েছিলাম, ওটা মিড টার্ম ছিল, আমাদের রেজাল্ট এখনো দেওয়া হয়নি, একটু দেখুন। রেজাল্টটা দেখার, আচ্ছা ঠিক আছে, আমি এটার ব্যাপারে বলে দিচ্ছি, সো একটু সময় দিবেন। জি স্যার। আমি আগামীকালের মধ্যে এটা একটু দেখে দিচ্ছি। ওকে, সো আমাদের হচ্ছে আজকে 48 নাম্বার ক্লাস।
ঠিক আছে, ওকে। আচ্ছা, ভাইয়া আমাদের ফেসবুকে রিটার্গেটিং আর লোকালাইক অডিয়েন্সের ব্যাপারে একটু যদি ক্লাস নিতেন, একটা ক্লাস আচ্ছা, নিলে হতো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে দিব। আমি হচ্ছে কি এগুলো সবগুলো শেষ হওয়ার পর তারপর আবার আপনাদের নিয়ে দিব, ঠিক আছে? আগে মডিউলটা আমরা কভার করে নিই, তারপর হচ্ছে আপনাদের ফেসবুক নিয়ে আমি দরকার হলে একটা ওভারভিউ, টোটাল ওভারভিউ নিয়ে একটা আলোচনা করব। ওকে, ঠিক আছে। আচ্ছা। সো আচ্ছা, প্রণব হালদার, প্রণব হালদার নাই, আব্দুল্লাহ আল মাসুদ, ভাইয়া প্রেজেন্ট। আচ্ছা, কেউ যদি না থাকে আমাকে মানে থাকে বাট হচ্ছে যে এরকম নেটওয়ার্কের প্রবলেম হয় আমাকে একটু জানাই দিও, হ্যাঁ? ফারহানা, জি স্যার, স্যার আছি আমি। ওকে স্যার। এমডি আরিফুর রহমান, জি আছি। হোসেন মোহাম্মদ শাহরিয়ার, হোসেন মোহাম্মদ শাহরিয়ার, সাদাফ আহমেদ, সাদাফ আহমেদ, সাজিদ হোসাইন, সাজিদ হোসাইন। স্যার উনি সিক, উনি কন্টিনিউ করতে ছিল আর কি attendance আচ্ছা আচ্ছা, ওকে। আফরিন আক্তার মোহনা, আফরিন আক্তার মোহনা নাই। স্নিগ্ধা বর্মন, স্যার চেঞ্জ করেছে, Okay. ক্লাস চেঞ্জ করেছে। আচ্ছা আচ্ছা। জাহিদ হাসান প্রিন্স, প্রেজেন্ট স্যার। শরীফুল ইসলাম, প্রেজেন্ট স্যার। সাজিদ আল হোসেন, সাজিদ আল হোসেন মানে ছিল, চলে গিয়েছিল না? ওকে। এমএসটি ফাতেমাতুজ জোহরা শাম্মী, Yes, sir. আফরোজা কামাল, Present, teacher. মাহমুদা তাসনিম, মাহমুদা তাসনিম, উম্মে আয়েশা সিদ্দিকা, এমডি তোফায়েল আহমেদ, ভাইয়া মাইশা, আছেন? হ্যাঁ দিয়েছি ভাই, মাইশা খান রশনি, প্রেজেন্ট স্যার। ফাতেমাতুজ জোহরা দিশা, Present, sir. রবিউল হাসান সজীব। স্যার উনি ওই মেসেজে তো লিখে দিছে উনি আচ্ছা আচ্ছা, মানে ছিল আর কি। ওকে। এমডি তৌহিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার, উনিও লিখে দিছে। আচ্ছা। এমডি তারেক হাসান, জি ভাইয়া আছি আছি। ওকে। রাবেয়া ইসলাম তন্ময়, Yes, sir. শেখ কামরুজ্জামান, ইয়েস স্যার। তাসনিম আবিদিন, তাসনিম আবিদিন নাই। সাব্বির, সাব্বির, ওকে। কারো নাম বাদ গিয়েছে? আই গেস বাদ যাওয়ার কথা না। ওকে, সো ভাইয়া হচ্ছে আপনি তো চ্যাটে